হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে প্রায় অনেক দিন পরে কিন্তু আমি ব্লগ স্টার্ট করছি। প্রায় অনেক কদিনই হয়ে যায়। তো কি বলো তো, ইচ্ছে করে না এখন ব্লগ শ্যুট করার। তার জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে দেই। তোমরা দেখেছো এর মধ্যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছে। তারা এসেছিলো, কিন্তু আমার সেদিন শরীরটা ভালো ছিল না বলতে ব্লগ শ্যুট করতে পারিনি। শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যাই হোক, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে। সকাল বলবো না, প্রায় 10টা বাজে। তো 10টার দিকে আমি ব্লগটা শুরু করছি। অনেকক্ষণ আগে উঠেছি, ভাবলাম শুরু করব। তো ইচ্ছেই হচ্ছিল না। তো দেখো উঠেছি অনেকক্ষণে, কিন্তু মশারি টশারি কিচ্ছু এখনও তোলা হয়নি। আর দেখো আমি বা কেমন কেমন হয়ে যাইতেছি, মানে কেমন কেমন জানি হয়ে যেতেছি না, মানে কেমন কেমন মানে মনে হইতেছে আমার যে কেমন নাকড়াই কোকড়াই হইতেছি নাকি কালো হইতেছি কেমন কেমন বা। যাই হোক, কী করা যাবে আর। আর সত্যি কথা, এখন আমি প্রত্যেক দিন দিন গুনি। আর এটা চলতেছে জুন মাস, এটা জুন চলতেছে, তো জুলাই পড়বে আর কি। তো খালি ভাবি যে এই জুন মাসটা কবে যায়, মানে একটা করে মাস পরে, আর আমি ভাবি যে এই মাসটা কবে যায়। তো যাই হোক, এই মাসেরও আর বেশি একটা দিন নেই, অনেকটা দিন পেরিয়ে এসেছে। তো এই মাসটা যাক, পরের মাস পড়ুক। হ্যাঁ, তো এইভাবেই এখন আমার দিন চলছে, একটা করে দিন আমি গণি। মতন মানুষের কি আর ঘরবন্দি জীবন ভালো লাগে তোমরাই বলো। যে চঞ্চল ছিলাম, আর যে ঘুরতাম আমি। ধরো শ্বশুর বাড়িতে থাকলেও আমি ঘুরতাম, বাবার বাড়িতে থাকলেও আমি ঘুরতাম। আর মনে হয় শ্বশুর বাড়িতে থাকলে বেশি ঘুরতাম, আমার শাশুড়ি মার আমি, মানে আমরা বেশি ঘুরতাম, ঘোরাফেরা বেশি পছন্দ করি। তো ঘরবন্দি জীবন। এই মাসে আমার চেক আপ ছিল, ডাক্তার দেখার চেক আপ। তবে যেহেতু কী বলতো, মানে আর কয়েকদিন গেলে ওই মাসে হচ্ছে আমার একটা আলট্রাসোনোগ্রাফি হবে, মানে গ্রোথ স্ক্যান যেটাকে বলে সেটা হবে, আরও অনেক টেস্ট হবে। তো ভাবলাম যে এই কয়েকদিন পরে আর কি। তো ভাবলাম যে এক্সট্রা ওষুধ এনে খাবো এই কয়েকদিন, পরে যদি কিছু সমস্যা না থাকে তাহলে আমি ওই মাসে ডাক্তার দেখাবো। এটা আমি সত্যি কথা বলি, যেহেতু আমার হাজব্যান্ড ফোর্সে আছে, সেহেতু কিন্তু আমার যে, ধরো আমি প্রেগনেন্ট বা আমার হাজব্যান্ডের যদি কিছু অসুখ হয় আর কি, তো সেগুলো যদি ক্লেম করা যায় আর কি, হ্যাঁ, তো সেগুলোর টাকা কিন্তু সরকার দেয়। মানে সব কিছু কাগজপত্র নিয়ে তোমরা ক্লেম করবে, আর সেটা 1 মাস 2 মাস পরে সেই টাকাটা কিন্তু, মানে যত টাকা খরচ হয়েছে ডাক্তার দেখার সেই টাকাটা কিন্তু পাওয়া যায়। প্রথম 3 মাস আমি তো, যেখানে আমার হাজব্যান্ড ডিউটিতে আছে সেখানেই আমি ডাক্তার দেখিয়েছি। তো তখন অসুবিধা হয়নি, কারণ আমরা মানে ইয়েতেই ছিলাম, ওখানে ডাক্তারও ছিল। তো ওখান থেকে আমরা রেফার নিয়ে গিয়ে আমরা ডাক্তার দেখাইছি, আর মানে যেটুক খরচ হয়েছে আমরা কিন্তু সেটুক পেয়েছি। আর বাড়িতে আসার পরে কী হয় বলো তো, খুব ভেজাল হয়ে যায়। কারণ এখান থেকে আবার আমার আর কি সব, মানে বিল ঠিল যা কিছু সেগুলো আবার পাঠাতে হবে ওখানে। আবার মানে আমার বর সেটা মানে করবে আর কি, মানে ক্লেম করবে। তো অনেক ঝামেলা হয়ে যায়, তার জন্য আমাকে দূর থাকা। তো ও মানে অনেক টাকা মানে হয়েছে আর কি, মানে সেগুলো আর কি পাইনি আমরা। আমার কাছে কথা হচ্ছে, এগুলো তো আমাদের প্রাপ্য, তাই না? যেহেতু আমার হাজব্যান্ড একজন সৈনিক, খুব কষ্ট করে বাইরে ডিউটি করে। হ্যাঁ, একজন তো সৈনিক কীভাবে ডিউটি করে সেটা তোমরা সবাই জানো। তো তাদের এটা প্রাপ্য, বা আমারও এটা প্রাপ্য। তো তাও কিছু বশত আর কি, আমার এখানে এসে যে 5 মাসের যে চেক আপ টেকআপগুলো হয়েছিল সেগুলোর আমরা কোনো কিছু ক্লেম করতে পারিনি। তোমাদের দাদাভাইয়েরও শরীরটা খারাপ ছিল, তো এখানেও তোমাদের দাদাভাইয়েরও অনেক চিকিৎসা হয়েছে, সেগুলো আর কি করতে পারিনি। তো তার জন্য অনেকটা হয়ে গেছে। এবার ভাবছি যে এবারে যে ডাক্তারটা দেখাবো, এবার আমার আলট্রাসোনোগ্রাফি আছে, একটু বড়সড়, মানে অনেক কিছু আর কি করতে হবে। তো যদি ক্লেম করতে পারি তাহলে সেই টাকাটা পাওয়া যাবে, তাই না? দেখবে অনেক অনেক যারা ফৌজি ওয়াইফ আছে তারা তাদের কোয়ার্টারেই আর কি ডেলিভারি করায়। সত্যি কথা বলতে খুবই ভালো করানো, কারণ মানে তোমাদের 1 টাকাও আর হবে না, মানে তোমাদের নিজের থেকে যাবে না। হ্যাঁ, প্রথমে তোমাদের নিজের থেকে খরচ করতে হবে, মানে নিজেরা তোমরা খরচ করবে, কিন্তু ওই টাকাটা পাওয়া যায়। কারণ ওখানেই পাশেই তোমাদের ডাক্তার যা কিছু আর কি, ওখানেই সরাসরি তোমরা ডাক্তার দেখাচ্ছ, কাগজ আনছো, সরাসরি তোমরা ক্লেম করতে পারছো সরাসরি, ওখানে কোনো রকম ভেজাল নেই। তো তার জন্য দেখবে অনেকেই বাড়িতে আসতে চায় না। মেন কারণ কিন্তু এটাও একটা কারণ। দেখো তোমরা একটা প্রেগনেন্সি জার্নিতে অনেক টাকা খরচ হয়, অনেক টাকা, সেটা তোমরা ভালো করে জানো, তাই না? তো আমার মনে হয় যেহেতু দিচ্ছে আমাদের, তাই না, তো সেহেতু ওই টাকাগুলো ওয়েস্ট করা কোনো মানেই হয় না।
তো আমার ক্ষেত্রে অন্যরকম, আমি নিজে থাকতে পারিনি 3 মাস পরে, মানে 3 মাস খুব কষ্ট করে থেকেছি, আমার খুবই অসুবিধা হয়েছে, তার জন্য বাড়ি চলে এসেছি। আর এসে তো তারপরে আর কি নিজের টাকা দিয়ে এখন ডাক্তার দেখাচ্ছি, সব কিছু করছি, মানে মানে দিচ্ছে সরকার, এমন বলবো না সরকার আমাদের ফ্যাসিলিটি দিচ্ছে না, দিচ্ছে, কিন্তু সেটা আমরা গ্রহণ করতে পারছি না। আর সত্যি কথা বলতে কোয়ার্টার থাকলে খুবই ভালো হতো আমার, যেহেতু আমাদের কোয়ার্টার থেকে 5 মিনিট এরকম, যে ডাক্তারটা দেখাইছি আমি 5 মিনিট যেতে লাগে ওখানেই আলট্রাসোনোগ্রাফি, ওখানেই ডাক্তার, সব কিছু ওখানেই। আর আমি যা যা হয়তো আমার চিকিৎসাতে যা যা লাগতো আমি সব কিছু হয়তো মানে পেয়ে যেতাম, এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমাদের দাদাভাই কবে বাড়িতে আসবে, তো এটা তোমরা অনেকে জানতে চেয়েছো, তো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই কিন্তু বলে দিব যে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে। দেখো আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আজকে আমার সেন্টারে চেক আপ আছে। আর তোমরা তো জানোই সেন্টার হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে ওই দিকে আর কি, যেহেতু আমার বাবার বাড়ি এইদিকে করানো হয়নি। প্রথমে এসে তো মানে কোয়ার্টার থেকে এসে তো 2 মাস 2.5 মাস শ্বশুর বাড়িতেই ছিলাম, তারপরে তোমাদের দাদাভাই যাওয়ার যেদিন গিয়েছে সেদিন আমাকে এই বাড়িতে রেখে দিয়ে গেছে। আবার ও যখন আসবে হয়তো বা আবার নিয়ে যাবে আর কি, জানি না প্রেগনেন্সির লাস্টের দিকে বাবার বাড়িতে থাকবো না শ্বশুর বাড়িতে থাকবো, তারপরে কোথায় থাকবো এখনও জানি না। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর ওই যে পিছনে দেখো আমার কাকি বৌদি মারা, ওরা গ্রুপের টুকটাক কাজবাজ করছে, ওদের যা কাজবাজ থাকে আর কি। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়েছি, যাইতেছি এখন হচ্ছে সেন্টার, মানে আমার শ্বশুরবাড়ির ওখানে আর কি সেন্টার, তো ওখানেই যাব। হুট করে আর কি ফোন করছে যে সেন্টার আজকে চেক আপ আছে, কী করি আর, তো যা ওইদিকে যাইতেছি, ভাবলাম একটা শাড়ি পরি, শাড়িটাই পরলাম। শ্বশুরবাড়ির সামনের রাস্তায় চলে এসেছি, কিন্তু বাড়ি ঢোকানো যাবে না, মানে আমাদের বাড়ি ঢোকা নিষেধ। আমাদের সেন্টারে গেছি, সেন্টারের সবকিছু কাজকর্ম সেন্টারে দেখো বড়া দিছে, আজকে নতুন কাঁঠালটা আমার একটা পাচ্ছম তা পাচ্ছি তো পুজিও দিছম ওর ওই মুখে আমার কাঁঠালের আজ বিশদটা কাঁঠালের বড়া বানিয়ে ঠাকুর দিয়ে আছে দিছম তো দেখতে ভালো দিয়ে মুসুরির ডাল পনির তরকারি বড়া এমনি তারপরে করলে চচ্চড়ি খাইও তোমরা, ফ্রিজে রাখবা 2 দিন খাওয়াবা না এটা বুঝতে মোর বিনিটের জন্য রান্না। শাশুড়ি মা আমাদের জন্য রান্না করেছে। আর তোমাদের বলে নিই কেন বাড়ি ঢোকা নিষেধ, কারণ আমার এখন 8 মাস চলছে, আর আমাদের এই দিকের নিয়ম হচ্ছে 8 মাসে যদি আমি শ্বশুরবাড়িতে থাকি তাহলে আমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, বা যদি আমি বাবার বাড়িতে থাকি তাহলে আমাকে বাবার বাড়িতেই থাকতে লাগবে। যেহেতু আমি হচ্ছে বাবার বাড়িতে আছি, সেহেতু এই মাসটা আমার হচ্ছে বাবার বাড়িতেই থাকতে লাগবে। এগুলোই হচ্ছে নিয়ম। তোমাদের ওইদিকে এরকম নিয়ম আছে কি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যাই হোক, খুবই মিস করছি শ্বশুরবাড়ির টাকেও, কারণ ওটাকেও আমি অনেকটাই ভালোবাসি। হ্যাঁ, এইভাবেই চলছে দিনগুলো। তো শাশুড়ির মনটা খারাপ হয়ে গেল, টাটা দিয়ে চলে এলাম। আর এই দেখো এটা আমাদের বাড়ির সামনের বাজার আর কি, তো এখানে আমি একটু ফুচকা খাবো, অনেক দিন থেকে ফুচকা খাই না, তো একটু ফুচকা খেতে ইচ্ছে করছে। জানি এগুলো খাওয়া ঠিক না, তবু মনকে কিভাবে কন্ট্রোল করি বলো। তো মাকে বললাম মা চলো না যাওয়ার আগে একটু মানে বাড়ির ঢোকার আগে কয়টা ফুচকা খেয়ে যাই, তো মা বললো চল খা কয়টা ফুচকা আর কি। তো এই দেখো সত্যি এতটা তৃপ্তি হলো না কি বলবো আর তোমাদের। সো বন্ধুরা বাড়িতে আমি আসছি অনেকক্ষণ হইলই, তো আসার পরে আর এই যে শাড়ি পরে যে গেছি, অবস্থা এমনিতেই টাইট, আসে রেস্ট নিলাম একটু। তো বাড়িতেও মানে জয় আবার মাংস আনছে, আমার ভাই মাংস এনে রান্না করছে। তো আমার কাকুর বাড়িতে, মানে ওই বাড়িতে আর কি, ঠাকুমার বাড়িতে খাওয়া দাওয়া নিমন্ত্রণ আছে দুপুরবেলা। এখন বাজে মানে 3টে পার হয়েছে। আর এখন কি বলবো জানো তোমরা, একটু খাইলে আমার পেট ভর্তি হয়ে যায়, খাইতেই পাই না। তো চলো যাই, দেখি ওইটুকু খাইতে পাই, ওইটুকু খাবো, যেহেতু দুপুরের নিমন্ত্রণ। 3টা তো অলরেডি বাজে, তো চলো খাই আগে। দেখো 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 বুনুর আজকে বার্থডে, খুব সুন্দর করে খেতে দেওয়া হয়েছে, দেখো খাইতেছে। ভাই তোর আজকে বার্থডে? হ্যাঁ তুই বলছিস কেন ওখানে? হ্যাঁ তুই দিদির ভাগ মারার জন্য বলছিস? হ্যাঁ বার্থডে খাওয়া তো শেষ। ডাল মনে ছিল, ওটা মাংস ছিল, মানে রসা ছিল। ওহো ওহো, কেমন হয়েছে রে রান্না? ভালো হয়েছে, খারাপ না খান খাও। আমিও দেখো খেতে বসলাম। এগুলো হচ্ছে কাঁকরোল ভাজা, তার সাথে এগুলো পনির,
আজকে বৃহস্পতিবার, ঠাকুমা খায় নিরামিষ, তার জন্য এগুলো নিরামিষই হয়েছে। পটল ভাজা, এটা হচ্ছে শসা, তার সাথে একটু লেবু, তার সাথে আছে হচ্ছে মাটন। কি জন্মবার না, জন্মদিন, জানিস তুই। তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর কি। এর আগেও কিন্তু আরেকটা কাকুর বাড়িতেও আমাকে আর কি খাওয়াইছে। তো মানে এত গরমে না রেডি সেডি হয়ে আসতে ইচ্ছে করে না, না হলে একটু সাজুগুজু করে আসতাম। আর এখন তো শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছে করে না। আর ওই সেন্টারে গিয়েছিলাম, প্রথমে তো কুর্তি পরেছি তোমরা দেখলে, তারপরে ভাবলাম যে শ্বশুরবাড়ি এলাকা যাচ্ছি, মানে আমার না ওই শ্বশুরবাড়ি এলাকায় গেলে কুর্তি চুড়িদার এগুলোর থেকে আমার শাড়িটাই মনে হয় যে পরে যায় আর কি, আমার ক্ষেত্রে ভালো লাগে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আর ওগুলো ভিডিও টিডিও করতে পারিনি। তো দেখো, আর এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। এখন তো জানোই ভিডিও ভালো করে আমি শেষ করতেই পারি না। তো ভাবলাম চলো জামাই ষষ্ঠীর দিন আমরা কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এবার হচ্ছে আমাদের 3 নম্বর জামাই ষষ্ঠী, মানে আমার বিয়ের কিন্তু সামনের অঘ্রাণ আসলে আমার কিন্তু 3 বছর কমপ্লিট হবে। আর ভগবান যদি সব কিছু ঠিক রাখে তো এবার 3 বছরের আমাদের অ্যানিভার্সারিটা একটু অন্যরকম হবে, সেটা হয়তো তোমরা সবাই আন্দাজ করতে পারছোই। তো যাই হোক, তোমরা প্রে করো যাতে সব কিছুই মানে ঠিকঠাক হয় আর কি। হ্যাঁ, তো এই যে দেখো, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আজকে না আমাদের বাড়িতে হচ্ছে রান্না হবে বিরিয়ানি, আর মানে 2.5 কেজি চালের বিরিয়ানি রান্না হবে, যেটা প্রথমবার হবে, মানে 0.5 কেজি বা 1 কেজির বেশি আমি কোনোদিনও বিরিয়ানি রান্না করিনি। আর আমি কিন্তু সব কাটাকুটি সব রেডি করে দিচ্ছি, যেহেতু অতগুলো মাংস, মানে 2 কেজি মাংস আছে আর কি, চিকেন। তো কাকি মাংসটা রান্না করে দিবে আর ভাতটা সিদ্ধ করে দিবে, তারপরে বাকি যা যাবতীয় সেগুলো হচ্ছে আমি করব। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দাদাভাই কবে আসবে। দাদাভাই খুব জলদি জলদি আসবে, মানে আর কিন্তু বেশি একটা দিন নেই। তোমরা জানোই, বললাম তোমাদের প্রথমেই যে আমার গ্রোথ স্ক্যান হবে, এই কদিন আর ডাক্তার দেখাবো না, ওই মাসে আমি ডাক্তার দেখাবো। তো একবারে আমার গ্রোথ স্ক্যান, মানে আরও যা 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 যাবতীয় টেস্ট করে সেগুলো করায়। আর আমার কিন্তু ডেলিভারির ডেট কিন্তু প্রথমেই যে চেক আপ করেছি না, তখনই কিন্তু আমার ডেলিভারির ডেট দেওয়া আছে 2টা ডেট। কিন্তু দেখো, এটা তো আমার ফার্স্ট প্রেগনেন্সি, আমি তো অত কিছু জানি না, তাই না? তো সেই ডেটগুলো হয়তো দেয়, কিন্তু হয়তো আবার একটা নতুন ডেট দেয়া যায়, তাই না? তো সেই নতুন ডেটটা কবে দেয় তোমরা একটু জানাবে তো। আমার তো সেরকম একটা জানা নেই যে নতুন ডেট কবে দেয়। তো ডেটটা দিলে তোমাদের দাদাভাই সেই হিসাবে ধরো টিকিট করবে বা সেই হিসেবে বাড়ি আসবে। কারণ দেখো, মানে বেশি আগে আসলে আবার পরে থাকতে পারবে না, ডেলিভারির পরে থাকতে পারবে না। তো এরকম ব্যাপার। ছুটিও তো জানো আমাদের, মানে সেই রকম ছুটিও নেই। তো আমি বলেছি তোমাদের দাদাভাইকে যে একটু বেশি ছুটি নিয়ে আসতে, এখন ছুটি থাকলে তো নিয়ে আসবে। তোমরা জানো এবার আমাদের কত মানে তোমাদের দাদাভাইয়ের নিজের চিকিৎসার জন্যই অনেক ছুটি এবার চলে গেছে, আর ছুটি কিন্তু বেশি নেই। আর আমাদের কিন্তু ডেলিভারির জন্য 15 দিন এক্সট্রা ছুটি দেয়। হ্যাঁ, তোমাদের আমি একসময় বলেছি হয়তো যে তোমাদের দাদাভাইয়ের 3টা বন্ধু আছে আর কি, তোমাদের দাদাভাই মিলে 3 বন্ধু। তো 3 বন্ধুর বউই প্রেগনেন্ট। তো আমি আর কি সবার লাস্ট কনসিভ করেছি। তো প্রথমে যে করেছে তার অলরেডি হয়ে গেছে একটা মেয়ে, সুন্দর মেয়ে, ফুটফুটে মেয়ে হয়েছে। তো তারপরে আরেকজন আছে, তার হবে ওই মাসে, সেই দাদাটাও যাবে ছুটিতে। তারপরে তোমাদের দাদাভাইয়ের নাম্বার পড়বে আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই কবে আসবে সেটা সবাইকে জানিয়ে দেবো আর কি। আর তোমরা জানোই হয়তো বেশি একটা দিন নেই, আর ভিডিও টিডিও এখন বেশি একটা দিতে পারি না। এইভাবেই চলছে দিন কটা, আর চাই যে বাকি দিন কটা আছে এভাবেই খুব ভালো করে যাক। দেখো, একদমই কিন্তু খারাপ নেই, আমি মোটামুটি ভালোই আছি, ভালোই যাচ্ছে দিনগুলো এখন। মানে দেখো, আস্তে আস্তে দিন বাড়বে, বেবি বাম্প বড় হবে, আমার পিছনের ব্যাক পেইন করে এখন, মাঝে মাঝে মাথা ব্যথা করে প্রচণ্ড হারে। এগুলো তো হবেই, তাই না? আমি শুনেছি সবারই হয় এগুলো অসুবিধা, সেগুলো তো হবেই। তো সেগুলোকে মুখ বুজে অবশ্যই সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। লাস্টের দিকে এগুলো সমস্যা হয় অনেকের। পা ফোলে, আমার এখনও পা ফোলা শুরু হয়নি, হয়তো বা পা ফুলতেও পারে আরও কিছু শেষের দিকে, তাই না বন্ধুরা? এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের বিরিয়ানির হাঁড়ির একদম রেডি, মানে ফুড কালার দেওয়া হয়নি, আর বেশি কিন্তু তেল ঝাল মশলাও দেওয়া হয়নি, আমি খাবো। প্লাস সবাই বলছে যে বাড়ির খাওয়া, যেহেতু দোকানের মতন তো না, অত মশলা টশলা দিতে লাগবে না। আমরা কিন্তু এখানে মানে বেশ অনেকগুলো লোকই খাবো। আমাদের কি হয় বলো তো, বাবার বাড়িতে কোনো জিনিস করলে সেটা কম পড়ে,
আর শ্বশুরবাড়িতে কোনো জিনিস করলে সেটা হচ্ছে বেশি হয়ে যায়। আমার বাবার বাড়িতে লোক সংখ্যা বেশি, আমার শ্বশুরবাড়িতে লোক সংখ্যা কম। তো এই হচ্ছে কাহিনী হয়ে যায় আমাদের। তো ভাই এই যে হাঁড়িটা নামিয়ে দিল, মানে হাঁড়িটা বসিয়েও দিয়েছে, নামিয়ে দিল, দম দেওয়া হয়ে গেছে। এখন এক এক করে সবাই আসছে। এগুলো হচ্ছে আমাদের ওই বাড়ির কাকু কাকি সবারই আর কি, সবাই ভাই বোন। তো সবাই মিলে আমরাই আর কি একটু মানে খাওয়া দাওয়া হচ্ছে। জামাই ষষ্ঠী সবার বাড়ি বাড়িতে অনেক অনেক খাওয়া দাওয়া, তাই না? তো আমাদেরও তো কিছু খাওয়া দাওয়া করা উচিত। তো ভাবলাম চলো আজকের দিনের স্পেশাল বিরিয়ানি রান্না করা যাক, বিরিয়ানি খাওয়া যাক। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অনেকের অনেক কোশ্চেন আছে, কমেন্ট আমি দেখছি কিন্তু ব্লগ শ্যুট করতে পারছি না জন্য তোমাদের সেই কমেন্টেরগুলো রিপ্লাই দিতে পারছি না। অবশ্যই দিব, তোমরা একটু ধৈর্য ধরো। আর অনেক দিন পর বিরিয়ানি খাচ্ছি, সত্যি কথা বন্ধুরা, এত কদিন থেকে বিরিয়ানির আমার ক্রেভিংস হচ্ছিল, কিন্তু বাইরের বিরিয়ানি খাবোই না আমি বলেছি। তো যাই হোক, আর আগে না চিকেন মাটন খেতে একদমই খেতে পারতাম না, কিন্তু এই যে লাস্ট মানে ইয়েতে এসে এখন দেখি যে না টুকটাক খেতে পারি। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে।